প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক অনলাইন ভিত্তিক পাঠদান কার্যক্রমের অনন্য আয়োজনে তোমাদের আবারও স্বাগতম। আশা করি তোমরা বাড়িতে অবস্থান করে নিজেদের সবসময় সমৃদ্ধ রাখছো এবং আমাদের আপলোড দেয়া অর্থনীতি বিভাগ থেকে আপলোড দেয়া ভিডিওগুলো প্রতিদিন দেখছো। ওকে, আমি তোমাদের পড়াচ্ছিলাম অর্থনৈতিক পরিকল্পনা, ইকোনমিক্স প্ল্যানিং। এটা তোমাদের অনার্স 4th ইয়ারের দ্বিতীয় অধ্যায়, সামষ্টিক স্তরে পরিকল্পনা। গত ক্লাসেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল, শেষ হয়নি। ক বিভাগের কিছু প্রশ্ন আজকে রয়েই গেল। আসলে একটু এগুলো নিয়ে না আলোচনা করলেই না, যে কোন বিষয়গুলোর উপর তোমরা বেশি নজর দিবা। তো এখানে ক বিভাগের দেখো কিছু প্রশ্ন আমি এখানে বাছাই করে রেখেছি, আগে লিখে রেখেছি যেন কিছুটা সময় বাঁচায় নেওয়া যায়। খাত ভিত্তিক পরিকল্পনা, সামষ্টিক পরিকল্পনা, অঞ্চল ভিত্তিক পরিকল্পনা, ব্যালেন্সিং পদ্ধতি, পরিকল্পনা লক্ষ্যমাত্রার সাথে সম্পদের সমন্বয় সংক্রান্ত একটা আলোচনা, ব্যালেন্সিং পদ্ধতি। আমি সবগুলো সংজ্ঞায় আসবো। উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আলোচনা, অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি এটা গত ক্লাসেও হয়েছিল, আজকে তারপরে একটু দেখব আমরা। তারপর অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে, হ্যারোড, শুধু হ্যারোড মডেলের পূর্ণ নিয়োগের শর্ত। এই হ্যারোড মডেলের পূর্ণ নিয়োগ শর্তের সাথে আরও দু একটা টপিকস তোমাদের 1 নাম্বার দিয়ে চলে আসতে পারে, যে হ্যারোড মডেলের গোল্ডেন পাথ, তারপর কখন ইনফ্লেশন দেখা যায়, কখন ডিফ্লেশন দেখা দেয়। অর্থনৈতিক প্রবৃদ্ধির ক্ষেত্রে প্রত্যাশিত প্রবৃদ্ধি বা স্বাভাবিক প্রবৃদ্ধি অথবা স্বাভাবিক প্রবৃদ্ধি, এরকম যে কোনো একটা সংজ্ঞাও চলে আসতে পারে। সর্বশেষ হ্যারোড ডোমার মডেলের ভারসাম্য সমীকরণ। এই ছোট ছোট সংজ্ঞার মাধ্যমে ছোট একটা ক্লাস এখনই শেষ করব, তোমরা একটু মনোযোগী হও। খাত ভিত্তিক পরিকল্পনা, অর্থনৈতিক খাত ভিত্তিক আলোচনা এর আগেও তোমাদের সাথে আমি করেছিলাম। অর্থনীতিতে উৎপাদন ভিত্তিক খাত 3 প্রকার: কৃষি, শিল্প এবং সেবা। একটি দেশের সরকার শুধুমাত্র অর্থনীতির কৃষি, শিল্প অথবা সেবা, এই কোনো একটা খাতের বা সবগুলো খাতের একযুগে উন্নয়নের জন্য যে পরিকল্পনাটা হাতে নেয় তাকে বলছি খাত ভিত্তিক পরিকল্পনা। হয় না যে প্রত্যেক দেশেরই একটি চূড়ান্ত লক্ষ্য যে শিল্প উন্নত দেশ হওয়া। এখন শিল্প খাতের উন্নয়ন কিন্তু কৃষি খাতের উন্নয়নের উপর একেবারে সরাসরি সম্পর্কিত। এই সংক্রান্ত অনেক মডেল, আর্থার লুইসের মডেল তোমরা দেখেছিলা, যে কিভাবে একটি দেশ কৃষি খাতের উন্নয়ন ধারা শিল্প খাতের উন্নয়ন করবে। যাই হোক, শিল্প খাতের উৎপাদনের প্রাথমিক কাঁচামালের যোগান এই সিংহভাগই আসে কিন্তু কৃষি খাত থেকে। যাই হোক, এই কৃষি খাতের উন্নয়ন করে ক্রমান্বয়ে শিল্প খাতের উন্নয়নের জন্য, শিল্প খাতের উন্নয়ন করে ক্রমান্বয়ে ব্যবসা বাণিজ্য বা সেবা খাতের প্রসারের জন্য সরকার যদি কোনো পরিকল্পনা হাতে নেয়, এটাকে বলছি খাত ভিত্তিক পরিকল্পনা। মানে কৃষি, শিল্প অথবা সেবা খাতের উন্নয়নের জন্য সরকার যে পরিকল্পনা হাতে নিবে। তারপর হলো এই খাত ভিত্তিক পরিকল্পনার সাথে আরেকটু কথা বলতে চাই, অঞ্চল ভিত্তিক পরিকল্পনা। এটা না তোমরা একরকম করে ফেলো, এটা করবা না। খাত ভিত্তিক পরিকল্পনা আর অঞ্চল ভিত্তিক পরিকল্পনা এক জিনিস না। একটি দেশে সুনির্দিষ্ট অঞ্চলের জন্য বা সুনির্দিষ্ট অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য সরকার যে আংশিক পরিকল্পনাটা নেয়, এটাকে বলছি আমরা অঞ্চল ভিত্তিক পরিকল্পনা। কারণ ভৌগোলিকভাবে একটি দেশের সমস্ত অঞ্চল একই রকম হয় না, একই রকম সাদৃশ্য হয় না। কিশোরগঞ্জ জেলার
হাওর অঞ্চলের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সরকার কোনো পরিকল্পনা নেয়, সেটাকে কিন্তু আমরা খাতভিত্তিক পরিকল্পনা হিসেবেই আমরা বিবেচনা করব। কারণ এত হাওর বাংলাদেশে কিন্তু সবগুলো জেলায় নেই। হাওর অঞ্চলের মানুষের জীবনযাত্রা, জীবিকা, এগুলো কিন্তু অন্যান্য অঞ্চলের মানুষের সাথে মিলবে না। আচ্ছা, তো এটাকে বলছে একটি দেশে কোনো সুনির্দিষ্ট অঞ্চলের জন্য, যে কোনো পারপোসে হতে পারে, ওই সুনির্দিষ্ট অঞ্চলের কৃষি খাতের উন্নয়নের জন্য, বা সুনির্দিষ্ট অঞ্চলে কোনো পাওয়ার প্ল্যান্ট স্থাপনের জন্য, কি সুনির্দিষ্ট অঞ্চলের দারিদ্রতা হ্রাসের জন্য সরকার যে ধরনের পরিকল্পনা নিচ্ছে, সেটাকে বলছি আমরা অঞ্চলভিত্তিক পরিকল্পনা। তোমার নিজের মতো করে তুমি উদাহরণ দিবা যে পদ্মা নদীর ভাঙন ঠেকানোর জন্য বা ভাঙন কমানোর জন্য যদি সরকার ওই অঞ্চলের মানুষের জন্য কোনো পরিকল্পনা নেয়, এটা হবে অঞ্চলভিত্তিক পরিকল্পনা। সামষ্টিক পরিকল্পনা, সামষ্টিক বা সামগ্রিক পরিকল্পনা, এটা হলো যে অভিন্নভাবে কোনো অঞ্চল বা কোনো খাতের জন্য পরিকল্পনা সরকার নিবে না। এই পরিকল্পনার সুফল পাবে একটি দেশের ভৌগোলিক সীমায় অবস্থিত সকল জনগণ, সকল বৈধ নাগরিক এটার সুবিধা নিতে পারবে। যেমন শিক্ষা খাতের প্রসারের জন্য যদি সরকার, শিক্ষা খাতের আধুনিকরণের জন্য যদি সরকার কোনো পরিকল্পনা হাতে নেয়, এটা কিন্তু সামষ্টিক বা সামগ্রিক পরিকল্পনার মধ্যেই পড়বে। কারণ এই সুবিধা আমাদের সমগ্র বৈধ নাগরিক নিবে। বা স্বাস্থ্য খাতের উন্নয়নের জন্য সরকার যদি কোনো পরিকল্পনা হাতে নেয়, সেটাকে আমরা সামগ্রিক বা সামষ্টিক পরিকল্পনা বলতে পারি। একটি আসি ব্যালেন্সিং পদ্ধতি। পরিকল্পনার ক্ষেত্রে সম্পদ সমাবেশ একটি গুরুত্বপূর্ণ ব্যাপার। ওকে, প্রত্যেক দেশই চায় যে নিজস্ব ক্যাপাসিটি থেকে বা সক্ষমতা থেকে উন্নয়ন পরিকল্পনার অর্থায়ন নিশ্চিত করার জন্য। ব্যালেন্সিং পদ্ধতি কি? একটি দেশের পরিকল্পনার লক্ষ্যমাত্রার সাথে উক্ত দেশে প্রাপ্ত সম্পদের যে সমন্বয় সাধন করা হয়, এটাকেই বলছি আমরা ব্যালেন্সিং পদ্ধতি। আবারও বলছি, একটি দেশের উন্নয়ন পরিকল্পনার লক্ষ্যমাত্রার সাথে ওই দেশের প্রাপ্ত সম্পদের মধ্যে যে সমন্বয় সাধন করা হয়, তাকে বলছি ব্যালেন্সিং পদ্ধতি। অবশ্যই এটার কোনো বিশেষ গুরুত্ব আছে বই কি। আজকে বাংলাদেশের যে বাজেটের ভলিউম, আমেরিকার বাজেটের ভলিউম কি এক হবে? অবশ্যই হবে না। আমেরিকার বাজেটের ভলিউম অনেক বড়, অনেক বিস্তৃত হবে, কারণ তাদের দেশে তাদের ক্যাপাসিটি বা সম্পদের পরিমাণ অনেক বেশি, তোমরা জানো। তো এই জিনিসগুলো মাথায় নেওয়ার জন্য ব্যালেন্সিং পদ্ধতিটা মোটামুটি দু ধরনের, একটা হলো আরআরই আর একটা হলো পশ্চাৎমুখী। আরআরইটা আমরা বলছি যে ক্রস ওয়াইজ ব্যালেন্স, তারপর হলো ব্যাকওয়ার্ড ব্যালেন্স। এটাও তোমাদের পরীক্ষায় আসে। ব্যালেন্সিং বা ভারসাম্য পদ্ধতিটা এটা কয় ধরনের? সরাসরি বলবা যে দুই ধরনের, পশ্চাৎমুখী আর একটা হলো আরআরই। তারপর উন্নয়ন পরিকল্পনা সংক্রান্ত আলোচনা তোমাদের পুঙ্খানুপুঙ্খরূপে শিখতে হবে, যে উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের ধাপ, উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের পূর্ব শর্ত, বাংলাদেশের প্রেক্ষাপটে উত্তম পরিকল্পনা প্রণয়নের বিভিন্ন ধাপগুলো কি, বা দুইটা ধাপের নাম লেখো, বা বাংলাদেশে উত্তম পরিকল্পনা প্রণয়নের সমস্যা বা সমাধান, বা দুইটা ধাপ লেখো, তিনটা ধাপ, দুটো পয়েন্ট লেখো। এইরকম উত্তম পরিকল্পনা রিলেটেড সমুদয় আলোচনা মাথায় রাখতে হবে। তারপর আমি কিন্তু বলেছি যে এই চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ, আমি আমার সাবজেক্টের একটা গুরুত্বপূর্ণ ব্যাপার আমি স্কিপ করে গিয়েছি, সেটা হলো ইনপুট আউটপুট মডেল সংক্রান্ত। যা জাস্ট তোমরা বেস্টিক অর্থনীতিতে যা পড়েছো হুবহু এগুলো এখানে আসে। এই আলোচনা আগে করেছি, আজকে আর যাচ্ছি না সেখানে। এখন চলে আসি আমরা, তো এটা পড়ে নিবা। উত্তম পরিকল্পনা এটা আলোচনা হয়েছে একাধিকবার। বৈশিষ্ট্য বা প্রণয়ন পদ্ধতি বা উত্তম পরিকল্পনা প্রণয়নের পথে বিভিন্ন বাধা, এই জিনিসগুলো আমাদের ভালো করে দেখতে হবে। তারপর অর্থনৈতিক প্রবৃদ্ধি। অর্থনৈতিক প্রবৃদ্ধি কাকে বলে এটা আমি গত ক্লাসে বলেছিলাম। অর্থনৈতিক প্রবৃদ্ধি সংক্রান্ত সূত্রটাও চলে আসতে পারে। হ্যাঁ, দেখো সূত্রটা আমরা একটু দেখি। পূর্ববর্তী বছরের তুলনায় বর্তমান সময়ে জাতীয় আয় বা জাতীয় উৎপাদন
পরিমাণগত অর্থে যতটুকু বাড়ে তাকে বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধি। সাধারণ অর্থে অর্থনৈতিক প্রবৃদ্ধির আরো অনেক সংজ্ঞা আছে, যে অর্থনীতির কাঠামোগত পরিবর্তন ছাড়াই বিগত বছরের তুলনায় বর্তমান বছরে জাতীয় আয়ের বৃদ্ধিকে বা মাথাপিছু আয়ের বৃদ্ধিকে অর্থনৈতিক পরিকল্পনা অর্থনৈতিক প্রবৃদ্ধি বলে। তোমরা ওভাবেও বলতে পারো। আমি যেভাবে পড়াই বা যেভাবে শিখাই, যে একটি দেশের কাঠামোগত পরিবর্তন ছাড়াই পূর্ববর্তী বছরের তুলনায় বর্তমান বছরে জাতীয় আয় বা জাতীয় উৎপাদন পরিমাণগত অর্থে যতটুকু বাড়ে। ওকে, আর যদি হার আসে তখন কি করবা, যে হারে বাড়ে তাকে বলে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। পূর্ববর্তী বছরের তুলনায় বর্তমান বছরে জাতীয় উৎপাদন যে হারে বাড়ে তাকে বলছে অর্থনৈতিক প্রবৃদ্ধির হার। অর্থনৈতিক প্রবৃদ্ধির হার নির্ণয়ের সূত্র এখানে মনে রাখবা, এনতে হলো নিউ বা নতুন বছরের উৎপাদনের পরিমাণ, ওতে হলো ওল্ড বা পুরাতন বা ভিত্তি বছরের উৎপাদনের পরিমাণ। এখানে 100 দিয়ে গুণ করেছি কারণ হার বের করার জন্য। তো হ্যারোড মডেলে এই ধরনের অর্থনৈতিক প্রবৃদ্ধি কিন্তু 3 ধরনের বলা ছিল। তোমাদের মনে আছে, আমি গত ক্লাসে হ্যারোড মডেল পড়াইছিলাম। প্রত্যাশিত প্রবৃদ্ধি এবং স্বাভাবিক প্রবৃদ্ধির হার, এই দুটো সংজ্ঞা মুখস্থ রাখতে হবে। প্রত্যাশিত প্রবৃদ্ধির হার, একটি দেশ তার সমুদয় সম্পদ এবং কারিগরি কৌশল পূর্ণরূপে প্রয়োগ করে যে প্রবৃদ্ধিটা সে প্রত্যাশা করে তাকে বলে প্রত্যাশিত প্রবৃদ্ধি। এটাকে বলে ওয়ারেন্টেড গ্রোথ রেট, জিডব্লিউ। ওকে, আমি আবার বলছি সংজ্ঞাটা, একটি দেশ তার সমুদয় সম্পদ, এই সম্পদটা 2 ধরনের, মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদ। বস্তুগত সম্পদ অনেক হতে পারে, প্রাকৃতিক সম্পদ, খনিজ সম্পদ, অনেক কিছু হতে পারে। সমুদয় সম্পদ এবং প্রযুক্তি কৌশলের সমুদয় ব্যবহার দ্বারা যে প্রবৃদ্ধিটা সে প্রত্যাশা করে তাকে বলছি প্রত্যাশিত প্রবৃদ্ধির হার। স্বাভাবিক প্রবৃদ্ধির হার হলো একটি দেশ তার সমুদয় সম্পদ এবং কৌশল বা প্রাযুক্তিক শক্তি ব্যবহার করে স্বাভাবিকভাবে যে প্রবৃদ্ধিটা অর্জন করে এটাকে বলছি আমরা স্বাভাবিক প্রবৃদ্ধির হার। এটাকে জিএন বা ন্যাচারাল গ্রোথ রেট বলি আমরা। ওকে, আসে যে হ্যারোড মডেলের পূর্ণ নিয়োগের শর্ত। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে আসতেছি আলোচনায়। হ্যারোড মডেলের পূর্ণ নিয়োগের শর্ত হয়। হ্যারোড মডেলের পূর্ণ নিয়োগের শর্ত হলো 3টা প্রবৃদ্ধির হার সমান হতে হবে। একটা হলো ওয়ারেন্টেড গ্রোথ রেট, আর একটা হলো ন্যাচারাল গ্রোথ রেট, আর একটা প্রকৃত বা অ্যাকচুয়াল গ্রোথ রেট। এই 3টা সমান হতে হবে। যদি সেটা সমান হয়ে যায় এটাকে আমরা বলছি জিপি বা গোল্ডেন পাথ। এই 3টা প্রবৃদ্ধির হার সমান হয়ে যখন অর্থনীতিতে কোনো মুদ্রাস্ফীতি বা মুদ্রা সংকোচন থাকে না, কোনো লোক বেকার থাকে না, এরকম একটা মসৃণ পথে যখন অর্থনীতি হাঁটতে থাকে, চলতে থাকে, উপরের দিকে ধাবিত হতে থাকে, এটাকে বলছি আমরা গোল্ডেন পাথ। এই গোল্ডেন পাথ থেকে আবার 2 ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে, যে হ্যারোড মডেলে কখন মুদ্রাস্ফীতি দেখা দেয়। যখন ন্যাচারাল গ্রোথ রেটটা ওয়ারেন্টেড গ্রোথ রেটের চেয়ে বেশি হয়, বা ওয়ারেন্টেড গ্রোথ রেটটা যখন কম হয়ে যায়, তখন হবে হলো ইনফ্লেশন। মনে রাখবা, বিপরীত অবস্থায় ডিফ্লেশন। এটাও আসতে পারে পরীক্ষায়, গোল্ডেন পাথও আসতে পারে, এই সূত্রটাও আসতে পারে অর্থনৈতিক প্রবৃদ্ধির, কখন মুদ্রাস্ফীতি হয়, কখন মুদ্রা সংকোচন হয়, যে কোনো একটা প্রশ্ন চলে আসতে পারে। অর্থনৈতিক উন্নয়ন কাকে বলে? একটি দেশের কাঠামোগত পরিবর্তন এবং বিভিন্ন প্রাতিষ্ঠানিক পরিবর্তনের মাধ্যমে দীর্ঘমেয়াদে জাতীয় আয় বা জাতীয় উৎপাদন যদি ক্রমাগতভাবে হতে থাকে তাকে বলছে অর্থনৈতিক উন্নয়ন। অর্থনৈতিক উন্নয়নটা অবশ্যই একটা দীর্ঘমেয়াদী ধারণা, যে দীর্ঘমেয়াদী মাথাপিছু আয় বা মাথাপিছু উৎপাদন বা জাতীয় উৎপাদন ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং এক্ষেত্রে অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন হতেই হবে। অর্থনৈতিক কাঠামোগত পরিবর্তন কাকে বলে এটা নিয়ে অনেক আলোচনা আগে হয়েছে, সেখানে আমি যেতে চাচ্ছি না, পার্থক্যটাও চলে আসতে পারে। আমাদের সর্বশেষ আজকের প্রশ্ন হলো হ্যারোড ডোমার মডেলের ভারসাম্য সমীকরণটা দেখো, এখানে লিখে দিচ্ছি। ডেল আই ভাগ আই ইকুয়াল আলফা বাই গামা, আলফা ইন্টু গামা।
এটা হলো হ্যারোড ডোমার মডেলের ভারসাম্য সমীকরণ, যেখানে ডেল আই বা বিনিয়োগের পরিবর্তন বলতে মূলধন স্টকের পরিবর্তনকে বোঝায় অবশ্যই, এবং এটা হতে হবে নিট বিনিয়োগের পরিবর্তন। এটা হলো প্রাথমিক মূলধন স্টক বা প্রাথমিক বিনিয়োগের পরিমাণ। এখানে মূলধন স্টকের পরিবর্তন আর বিনিয়োগের পরিবর্তনকে একই বিষয় হিসাবে বিবেচনা করা হয়। আর এটা হলো প্রান্তিক সঞ্চয় প্রবণতা। প্রান্তিক সঞ্চয় প্রবণতা গুণন, এখানে এই গামা দিয়ে বোঝাচ্ছে হলো নতুন সৃষ্ট মূলধনের উৎপাদিকা শক্তি। নতুন সৃষ্ট মূলধনের উৎপাদিকা শক্তি গুণন প্রান্তিক সঞ্চয় প্রবণতা। আর এটা হলো মূলধন স্টক বা বিনিয়োগের পরিবর্তন, এখানে নিট বিনিয়োগের পরিবর্তন হতে হবে নিশ্চয়ই, ভাগ প্রাথমিক বিনিয়োগের পরিমাণ বা মূলধন স্টকের পরিবর্তনও বলতে পারো, ভাগ প্রাথমিক মূলধনের পরিমাণ। এই ছিল আজকের আলোচনা। খুব ভালো করে বিগত বছরের প্রশ্নগুলো দেখবা, অনেক বেশি স্টাডি করবা। যদি সময় হয়, আমি ক্লাসে দুবারও পড়েছিলাম হ্যারোড, আশা করছি হ্যারোড মডেলটা চলে আসবে এই বছর। হ্যাঁ, যদি সময় হয় আরেকটু বাড়ায় তোমরা হ্যারোড ডোমার মডেল সমন্বিত রূপটা একটু দেখতে পারো, চাইলে দিতে পারো। কিন্তু আমি মনে করি এতদিন বন্ধের পর তোমাদের হ্যারোড মডেলটা আসবে। তো ভালো থেকো, দোয়া করো, তোমাদের জন্য অনেক দোয়া রইল। ঘরে অবস্থান করবে, মাদক থেকে দূরে থাকবে, পড়াশোনা করবে, নিজেদের সমৃদ্ধ রাখবে। ধন্যবাদ।